নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। রাজ্যে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল দু দফায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে প্রথম দফা অর্থাৎ 23 এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তা কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলায়, অবশ্যই তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাও থাকছে, তবে মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলায় কিন্তু প্রথম দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ 23 এপ্রিল। ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু উত্তরবঙ্গ থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। অবশ্যই সে কারণেই বলাই বাহুল্য যে উত্তরবঙ্গ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের জানাই যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আমার এই ভিডিওটি। আসা যাক আলোচনায়। আজ উত্তরবঙ্গের মূলত 5টি জেলাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই উত্তরবঙ্গের ক্ষেত্রে আরো 3 জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, তবে এই 3 জেলা কিছুটা বাদ রাখছে আজকের এই আলোচনায়। মূলত এই 5টি জেলাকে নিয়েই কিন্তু আলোচনা করব। আমরা দেখেছিলাম 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যে 77টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, তার মধ্যে সিংহভাগই কিন্তু ছিল এই উত্তরবঙ্গের আসনগুলি অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কেন্দ্র। এবং যদি স্পেসিফিক্যালি আপনাদের জানাই, এই যে উত্তরবঙ্গের 5 জেলার কথা আমি জানলাম আপনাদের, এই 5 জেলার মধ্যে কিন্তু যে 27টি আসন রয়েছে তার মধ্যে বিজেপি পেয়েছিল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু পেয়েছিল 18টি আসন, তৃণমূল পেয়েছিল 8টি আসন, পাশাপাশি বিজেপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তারা কিন্তু পেয়েছিল 1টি আসন। এবং এবার আসবো একেবারে জেলা ভিত্তিক আলোচনায়। কোচবিহারের 9টি আসন, সেই 9টি আসনের মধ্যে গতবার অর্থাৎ 2021-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 8টি আসন, তৃণমূল পেয়েছিল 1টি মাত্র আসন। প্রাথমিকভাবে মেখলিগঞ্জ আসনটি তৃণমূল পায় এবং পরে উপনির্বাচনে কিন্তু দিনহাটা এবং সিতাই কেন্দ্রটিও দখল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 5টি আসন রয়েছে এবং বিজেপি কিন্তু 5টি পেয়েছিল 2021-এর নির্বাচনে, তৃণমূল কিন্তু 0 পেয়েছিল সেইবার। পরে আলিপুরদুয়ারে জয়ী বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং অন্যদিকে মাদারিহাটে ছিলেন মনোজ টিগ্গা। লোকসভাতে তিনি প্রার্থী যেহেতু হয়েছিলেন সে কারণে সেখানে কিন্তু জয়ী যেহেতু হয়েছিলেন সে কারণে কিন্তু সেখানে উপনির্বাচন হয় এবং উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি যে আসন রয়েছে সেই আসন 7টির মধ্যে বিজেপি পেয়েছিল 5টি আসন, তৃণমূল পেয়েছিল মাত্র 2টি আসন। ধূপগুড়িতে পরবর্তীতে বিজেপি বিধায়কের প্রয়াণে উপনির্বাচন হলে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কালিম্পংয়ে 1টি মাত্র আসন এবং সেই আসনে জয়ী হয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, আপনাদের আগে সে তথ্য দিয়েছি। দার্জিলিংয়ে আসি, দার্জিলিংয়ে 5টি আসন এবং 5টি কিন্তু বিজেপি পায়, তৃণমূল এখানে 0। সম্প্রতি আমরা দেখেছি বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন এবং তার যে বক্তব্য, তার যে অভিযোগ ছিল, আমরা দেখেছি যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করেনি ভারতীয় জনতা পার্টি এবং সে কারণেই রাগে ক্ষোভে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অবশ্যই এর যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে তা কিন্তু অনেকেই মনে করছেন। তবে একেবারে 2021-এর যে নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের যে হিসাব, সেই হিসেব নিকাশ কিন্তু আপনাদের সামনে পেশ করেছি। একই সঙ্গে আপনাদের জানাবো যে এই যে 27টি আসন রয়েছে সেই 27টি আসনের মধ্যে এসআইআর এর ঠিক পার্টিকুলারলি ওয়েতে কি প্রভাব, বিভিন্ন জেলার যে একাধিক কেন্দ্র রয়েছে সেখানে এসআইআর এর কি প্রভাব পড়েছে, কত নাম বাদ পড়েছে, গতবারের যে নির্বাচন অর্থাৎ 2021-এর যে নির্বাচন সেই নির্বাচনে কত ব্যবধানে জয়ী হয়েছিলেন প্রার্থী, সেই হিসাব কিন্তু আপনাদের সামনে রাখবো। কোচবিহারের মেখলিগঞ্জ আসনটি যে রয়েছে সেখানে আমরা আপনাদের আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু গতবারে জয়ী হয়েছিল এবং সেই যে আসন সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল গতবার 14,685 ভোটে।
এবার এসআইআর এই কেন্দ্রের নাম বাদ গিয়েছে 10,416 জনের নাম। অবশ্যই বুঝতেই পারছেন ব্যবধান কিন্তু অনেকটাই কমছে। যদি গতবারের যে ব্যবধান সেই ব্যবধানের দিকে নজর রাখি, 14,000 নামকে 14,000 ব্যবধানে কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং এবার 10,000-এরও কিছু বেশি নাম কিন্তু বাদ গিয়েছে। এবং সেই নাম যদি আমরা বাদের তালিকায় ধরে নিই, যদি আমরা ধরে থাকি যে এই যে ভোট, সেই ভোট যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই পড়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ব্যবধান অনেকটাই কমবে, বিজেপি কিন্তু তার একটা সুবিধা পাবে। পাশাপাশি আসি মাথা ভাঙার ক্ষেত্রে। মাথা ভাঙাতে 26,134 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গতবারের নির্বাচনে, আর এবার এসআইআর এর প্রভাবে বাদ পড়েছে 12,021 জনের নাম। কোচবিহার উত্তর, সেখানে 14,615 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গতবারের নির্বাচনে, এবার বাদ পড়েছে 17,010 জনের নাম। খুব স্বাভাবিকভাবেই সংখ্যাটা কিন্তু বেড়ে গেল, এবং এর প্রভাবও কিন্তু এবারের নির্বাচনে পড়বে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। কোচবিহার দক্ষিণ যে কেন্দ্র, সেই কেন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে 4,799 ভোট, আবারও বলি আপনাদের 4,799 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, এবং সেখানে এবার বাদ গিয়েছে 12,626 নাম। বুঝতেই পারছেন এই যে গ্যাপটা, যে ব্যবধানটা, সেটা কিন্তু অনেকটাই। এবং এই যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ কোচবিহার দক্ষিণ যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এই এসআইআর এর একটা প্রভাব পড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি শীতলকুচি যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছিলাম গতবার 17,815 ব্যবধান ছিল, আর সেই কেন্দ্রে 14,678 নাম কিন্তু বাদ গিয়েছে। পাশাপাশি সিতাই এবং দিনহাটার যে কেন্দ্র রয়েছে, আপনাদের আগেই জানিয়েছি যে এখানে কিন্তু উপনির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেখানে সিতাইয়ে বাদ গিয়েছে এবার 16,250 নাম, দিনহাটাতে বাদ গিয়েছে তার কাছাকাছি 16,758 নাম। নাটাবাড়ি যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু 23,440 ভোটে জিতেছিল ভারতীয় জনতা পার্টি, এবং সেখানে 11,330 জনের নাম বাদ গিয়েছে। তুফানগঞ্জ 31,198 ভোটে জয়ী হয়েছিল বিজেপি, নাম বাদ গিয়েছে 10,721। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, এই সিতাই এবং নাটাবাড়ি যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবার আসবো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। আলিপুরদুয়ারে কুমারগ্রাম যে কেন্দ্র রয়েছে, সেখানে 11,001 ভোটে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী গতবার, অর্থাৎ 2021। এবার সেখানে নাম বাদ গিয়েছে অনেকটাই, 19,236। কালচিনি এই কেন্দ্রটিতে 28,576 ভোটে জয়ী হয়েছিলেন গতবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এবার সেই কেন্দ্রে বাদ গিয়েছে 25,248 নাম। আলিপুরদুয়ার যে কেন্দ্র রয়েছে, সেখানে 16,007 ভোটে জয়ী হয়েছিলেন গতবার বিজেপির প্রার্থী। আমরা দেখেছি পরবর্তীতে সুমন কাঞ্জিলা তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন, এবং সেখানে 23,084 নাম কিন্তু ইতিমধ্যেই বাদ গিয়েছে। ফালাকাটা যে কেন্দ্র, সেখানে মাত্র 3,990টি ভোটে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আর এবার সেখানে নাম বাদ গিয়েছে 16,766 জনের নাম। অবশ্যই বুঝতেই পারছেন এই যে 16,766 জনের নাম বাদ গিয়েছে ভারতীয় জনতা পার্টি, তারা বলছে যে এর মধ্যে অধিকাংশই কিন্তু তৃণমূলের ভোটার। যদি তা না হয়, তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে তার প্রভাব পড়বে, আর যদি তা হয়, তাহলে অবশ্যই তৃণমূলের ক্ষেত্রে তার প্রভাব পড়বে। ব্যবধান বাড়বে কি কমবে তা কিন্তু সময় বলবে। মাদারিহাট যে কেন্দ্র, সেখানে 28,168 ভোটে আমরা দেখেছিলাম যে উপনির্বাচন হয়েছিল, এবং সেখানে কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী, আর সেই কেন্দ্রে এবার বাদ গিয়েছে 22,626 নাম। এবার আসবো জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে। জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু উপনির্বাচন হয়েছিল, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, তবে সেখানে এবার নাম বাদ গিয়েছে 16,410 জন ভোটারে। ময়নাগুড়ি কেন্দ্রে আসি। ময়নাগুড়ি কেন্দ্রে 11,911 ভোটে ব্যবধানে জয়ী হয়েছিলেন গতবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেখানে এবার নাম বাদ গিয়েছে তার থেকে কিছু বেশি 12,361।
আগেই আপনাদের জানিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করেছেন এবং ময়নাগুড়িতেও কিন্তু তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। হিসেব মতো তার কিন্তু প্রথম প্রচারেই ময়নাগুড়িতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর জলপাইগুড়িতে জয়ের ব্যবধান গতবার ছিল মাত্র 941, আর এই কেন্দ্রে এবার এসআইআর এ নাম বাদ গিয়েছে 18,386। রাজগঞ্জ কেন্দ্রে সেখানে 15,773 ভোটে জয়ী হয়েছিলেন গতবার বিজেপি প্রার্থী, সেখানে এবার 19,752 জনের নাম বাদ গিয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ি সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রচার ইতিমধ্যেই করে ফেলেছেন। সেখানে গতবার 27,593 ব্যবধানে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এবার সেখানে নাম বাদ গিয়েছে কত জানেন? 50,000-এরও বেশি, 54,886 জনের নাম বাদ গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে। কাশেমে 15,515 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। আপনাদের আগেই জানিয়েছি বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন এবং তার যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি তারা তাদের প্রতিশ্রুতি মতো কাজ করেনি। সেখানে এইবার যে বাদ যাওয়া ভোটারদের সংখ্যা তা হলো 20,652। মাটিগাড়া নকশালবাড়ি সেখানে 70,848 ভোটে জয়ী হয়েছিল গতবার ভারতীয় জনতা পার্টি, সেখানে এবার নাম বাদ গিয়েছে 36,745। শিলিগুড়ি যে কেন্দ্র আছে সেখানে 35,586 ভোটে কিন্তু জয়ী হয়েছিল গতবার বিজেপি প্রার্থী, সেখানে এবার বাদ গিয়েছে তার বেশি 36,421 জনের নাম। আগেই জানিয়েছি যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে বহু মানুষের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ গিয়েছে। একই সঙ্গে রাজবংশী ভোট, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা জানি রাজবংশী ভোট সেটা ঠিক কতখানি ইম্পর্টেন্ট। আর রাজবংশী ভোটের যে হিসাব আপনাদের জানাবো যে এই উত্তরবঙ্গের আসনের ক্ষেত্রে কিন্তু রাজবংশী সম্প্রদায়ের একটা বড় ভূমিকা রয়েছে। 20 থেকে 30% ভোট ব্যাংক কিন্তু রয়েছে উত্তরবঙ্গে। এবং স্পেসিফিক্যালি যদি আপনাদের জানাই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতেই কিন্তু এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস। এবং কোচবিহারে সেখানে 50%-এরও বেশি মানুষ রাজবংশী, অর্থাৎ 50%-এরও বেশি ভোটার কিন্তু রয়েছেন রাজবংশী। আর রাজবংশী ভোট যেখানে আসে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে একটি মানুষের নাম উঠে আসে। কে সে মানুষ? অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ যাকে রাজ্যসভায় বিজেপি কিন্তু সাংসদ করে পাঠিয়েছে। যদিও এই সিদ্ধান্ত কতটা সুবিধার হয়েছে তাদের জন্য তারা কিন্তু এখনো তা বোধহয় বিবেচনা করছেন মাঝে মধ্যে। কারণ আমরা দেখেছি অনন্ত মহারাজ তিনি কিন্তু যথেষ্টই বিতর্কের সৃষ্টি করেছেন সাম্প্রতিককালে। 2024-এর লোকসভার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে কিছুটা করে যে হিসাব নিকেশ তা কিন্তু পরিবর্তন হতে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন উত্তরবঙ্গ সফর করেছিলেন সেই সময় অনন্ত মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং তখন থেকে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ যে কিছুটা ক্ষেত্রে একটা বদলাচ্ছে তার একটা ইঙ্গিত সামনে এসেছিল। পরবর্তীতে আমরা দেখেছি তিনি কিন্তু তাকে বঙ্গবিভূষণ যে পুরস্কারেও কিন্তু সম্মানিত করা হয় অনন্ত মহারাজকে। রাজ্য সরকার সেই পুরস্কার দিয়েছে অনন্ত মহারাজকে। আর ঠিক অনন্ত মহারাজের কারণে রাজবংশী ভোট সেখানে কতটা প্রভাব পড়বে, মূলত কোন দল কতটা প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে উঠে আসছে। শীতলকুচির ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি এই ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি। দেখেছি এই ঘটনার তদন্তভার কিন্তু রয়েছে সিআইডির হাতে। তবে অভিযুক্ত জওয়ানেরা তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। শীতলকুচির মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে আফসোস করেন, এখনো পর্যন্ত এই নিয়ে আক্ষেপ করেন এবং এই নিয়ে বিচারের আশাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। পাশাপাশি আসবো চা বলয়ের ক্ষেত্রে। উত্তরবঙ্গ মানেই কিন্তু চা বলয়। স্বাভাবিকভাবে চা বাগানের যে শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক বিভিন্ন দলের কাছে। আমরা দেখেছি ইতিমধ্যেই অর্থবিল 2026-এর বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু দোষেছেন রাজ্য সরকারকে। তিনি কি বলেছেন যে চা বলয়ের যে মানুষেরা রয়েছেন, চা শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু রাজ্য সরকারের কারণে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন এবং তিনি বলেছেন যে তৃণমূল সরকার চা বাগানের শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য। কেন? কারণ
রাজ্য বিধানসভা নির্বাচন সামনেই আসছে। 23 এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে চলেছে, আপনাদের আগেই জানিয়েছি সে বিষয়টি। এবং সেই নির্বাচনের আগে নির্মলা সীতারামনের এই বক্তব্য, তৃণমূলকে দোষী এই বক্তব্য, এবং মূলত যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন ঠিক সেই সময় কিন্তু নির্মলা সীতারামন এই বক্তব্য করেছেন। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তারা বলছে ভারতীয় জনতা পার্টি বাজেটে ঘোষণা ছাড়া এখনো পর্যন্ত চা বলয়ের মানুষের জন্য কি করেছে, এই প্রশ্ন কিন্তু আসছে। একই সঙ্গে আমরা দেখেছি ইতিমধ্যে নিতিন নবীন অর্থাৎ বিজেপির যে সর্বভারতীয় সভাপতি, তিনি কিন্তু রাজ্যে সফরে এসেছিলেন এবং সেই সফরে কিন্তু একাধিকবার বৈঠক করেছেন তিনি। এবং সেই বৈঠকে দুদিনই উপস্থিত ছিলেন না বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং দলীয় সূত্রে খবর, সুকান্ত মজুমদারকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। এর কি কারণ? তাহলে কি দলের মধ্যেই কোনো দ্বন্দ্ব, সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং তারই কি প্রতিফলন সুকান্ত মজুমদারের আমন্ত্রণ না পাওয়া? এর প্রভাব কি বিধানসভা নির্বাচনেও পড়বে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। অবশ্যই যে প্রশ্নগুলি রাখতে চলেছি আপনাদের সামনে, যে একদিকে আপনাদের জানালাম যে এই নিতিন নবীনের বৈঠকে সুকান্ত মজুমদারের গরহাজির থাকা, চা বলয়ের যে শ্রমিকরা রয়েছেন তাদের ভোট আদৌ কোন দিকে যাবে। তার পাশাপাশি আপনাদের প্রথমেই জানিয়েছি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেখানে ভারতীয় জনতা পার্টির একেবারে শক্ত ঘাঁটি, সেখানে এখনো পর্যন্ত তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরও কিন্তু প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি দুটি কেন্দ্রে। এটা ঠিক কি কারণ? তাহলে কি এখানে কোনোভাবে সাংগঠনিক দুর্বলতা উঠে আসছে? প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। একই সঙ্গে অনন্ত মহারাজ আমি আমার আলোচনার মধ্যে রেখেছি, আবারও কিন্তু আলাদা করে আপনাদের সামনে এই প্রশ্ন তুলছি যে অনন্ত মহারাজ এই ইস্যুটা বিজেপিকে কি ফায়দা দেবে নাকি তৃণমূলকে ফায়দা দেবে? বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি কি বলছেন যে বিজেপি তার প্রতিশ্রুতি রাখেনি, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রাখেনি। এসআইআর এর বিভিন্ন কেন্দ্রে কিন্তু নাম বাদ দিয়েছে আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টি বারংবার কি বলেছে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে যে এত কেন্দ্রে নাম বাদ যাচ্ছে তার প্রভাব কিন্তু তৃণমূলের ভোটে পড়বে। কিন্তু উত্তরবঙ্গে তো ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি, সেখানে তো ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল। তাহলে সেই কেন্দ্রে অর্থাৎ সেই যে জেলাগুলি রয়েছে সেখানে কি ভারতীয় জনতা পার্টির উপরের প্রভাব পড়বে নাকি বেনিফিট নিয়ে চলে যাবে তৃণমূল? প্রশ্ন থাকছে সেখানেও। এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আমি দেব না, সময় দেবে। আগামী 4 মে এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে, অবশ্যই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন এই প্রশ্নগুলির ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে। আরও একবার জানাবো, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। অবশ্যই বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।